বিরতির পর ফিরে এলাম করোনার আবহে বাংলায়। বিরতিতে যাওয়ার আগে আমরা বীরভূমের বিজেপির জেলা সভাপতি তার কথা শুনলাম, তিনি কি বললেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। তবে একটা কথা এই প্রসঙ্গে বলতে হয় যে আমরা রাজনৈতিকদের কাছে শুধুমাত্র প্রতিশ্রুতি শুনি, রাজনৈতিক নেতাকর্মীরা আমাদের প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষাও যে হয় তার উদাহরণ কিন্তু খুবই কম। আমরা তেমনই একটি উদাহরণ পেলাম গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্যসাথী কার্ডের কথা, অর্থাৎ রাজ্যের সবার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পে আওতায় থাকবেন প্রত্যেক রাজ্যবাসী, সেই কথা যখন তিনি ঘোষণা করলেন। তাহলে কি আমরা বলতে পারি যে বাংলায় এটি একটি স্বাস্থ্য বিপ্লব? কি বলবেন বিমলদা? না দেখুন, এটাকে একেবারে বিপ্লব কিনা সেটা জানতে সময় বলবে, আগামী অনেক দিন অপেক্ষা করে থাকতে হবে। কিন্তু কতগুলো বিষয় আপনাকে বলি। আমাদের এখানে হেলথ সেক্টরের সমস্যাগুলো অনেক, তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে এখানে আমাদের ডাক্তারের সংখ্যা খুব কম। জনসংখ্যা পিছু ডাক্তারের যে আন্তর্জাতিক মান, ভারতবর্ষ অনেক দিন পিছিয়ে আছে, পশ্চিমবাংলাও যথেষ্ট পিছিয়ে আছে সে তুলনায়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখানে ইনফেকশাস ডিজিজের সংখ্যা বেশি। আমাদের এখানে সমস্যা হচ্ছে যে স্বাস্থ্য পরিকাঠামোটাও খুব একটা ভালো নয়। কয়েকটা বাড়ি হয়েছে ডেফিনেটলি, কিন্তু এই যে বললাম ফিউ ডক্টরস আর দেয়ার, খুব কম ডাক্তার বলে সেখানে আপনি মানে বড় বড় মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল চালু করছেন, কিন্তু হসপিটালগুলোকে কার্যকরী করতে পারছেন না। সেগুলো বাড়ি কয়েকটা দাঁড়িয়ে আছে, নীল সাদা বাড়ি, কিন্তু তাকে কাজ খুব একটা কিছু হচ্ছে না। ফলে এই কয়েকটা বাড়ি তৈরিটা যদি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের সূচক হয় তাহলে পশ্চিমবাংলা এগিয়েছে, কিন্তু প্রকৃত উন্নয়নের সূচক যে আমরা কোথাও এগোতে পারিনি এই করোনা আবহে, এই যে আমাদের একটা ভয়ঙ্কর অবস্থা, এটা কিন্তু তার প্রমাণ। এটা একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে স্বাস্থ্য বিপ্লব হলে সকলেরই ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আমার রাজ্যের উন্নতি হবে। আমি রাজ্যের মানুষ হিসেবে অত্যন্ত খুশি হব যে সবার কাছে সরকার যদি স্বাস্থ্য পরিষেবা নিয়ে পৌঁছে যায়। কিন্তু একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এই রাজ্যে 10 কোটি মানুষ, তার মধ্যে 7.5 কোটি মানুষের কাছে যদি এটা পৌঁছে যায় তাহলে ঠিক কত টাকা লাগতে পারে। কারণ রাজ্য সরকার প্রায় প্রত্যেকবারই বলে আমার হাতে টাকা নেই। এবং আপনি জানেন যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের দাবি বা চাহিদা রয়েছে। যেরকম যারা বিভিন্ন জায়গায় অ্যাডহক বা এগুলো আছে, তা মানে পোস্টে চাকরি করছে, তারা প্রত্যেকে বলছে আমাদের বেতনটা বৃদ্ধি করো। সরকারের সেই দাবিটা রয়েছে। সরকারি কর্মচারী তারা ইতিমধ্যে মামলায় জিতেছে, তাদের ডিএ বৃদ্ধির জন্য তারা দাবি করছে। সরকারিভাবে ইতিমধ্যে ঘোষণা হয়েছে বিমলদা যে 2000 কোটি টাকা এই জন্য বরাদ্দ করা হবে। সেটা ঠিক আছে, কিন্তু 2000 কোটি টাকায় 7.5 কোটি মানুষের স্বাস্থ্যসাথী প্রকল্প দেওয়া যায় কিনা সেটা একটা প্রশ্ন থাকবে। আমি সন্দেহবাতিকের জায়গায় যাচ্ছি না, আমি শুধু মানে ইস্যুগুলো তুলে ধরছি। ধরুন মানে যারা সরকারি কর্মচারী তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার মামলায় জিতেছে এবং কোর্ট সিদ্ধান্ত নিতে বলেছে। এখনও পর্যন্ত সরকারি সিদ্ধান্ত আমরা দেখছি না। কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা অধ্যাপক, 1973 সাল থেকে আমরা একটা সুনির্দিষ্ট সময়ে আমাদের বেতন বৃদ্ধি হতো। যেরকম আমাদের 1986 সালে হয়েছে, 1996 সালে হয়েছে, 2006 সালে হয়েছে। আমাদের কেন্দ্রীয় সরকারি ঘোষণা অনুযায়ী 2016 সালে আমাদের বেতন বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু বর্তমান রাজ্য সরকার মানেনি, 2020 জোর করে করেছে। অর্থাৎ আমাদের 4 বছরের যে মাইনে সেটা কিন্তু আমরা, যার 50% কেন্দ্রীয় সরকার কিন্তু দিত, রাজ্য সরকার সেটাও আমাদের কাছ থেকে কেড়ে নিল। ফলে এগুলো প্রত্যেকটাই একটা অজুহাতে করা হচ্ছে যে সরকারের টাকা নেই। তো সরকারের যদি টাকা না থাকে তাহলে সরকার এইসব ক্ষেত্রে টাকাটা কোথা থেকে খরচ করবে? কারণ আপনি জানেন যে সরকারের টাকা খরচের যে সুনির্দিষ্ট মানে সিস্টেম, সেটা আমি আজ অবধি ব্যাখ্যা করতে পারিনি যে প্রতিটি পুজো কমিটিকে এতগুলো টাকা দিলে ঠিক কোন পারপাসটা সার্ভড হয়, ক্লাবগুলোকে টাকা দিলে কোন পারপাস সার্ভড হয়, বা ঘুরিয়ে এখন আর সরাসরি ইমামদের টাকা দেওয়া যায় না, ইমামরা টাকা পায় থেকে তাদের ওই ওয়াকফ বোর্ড থেকে, আর সরকার ওয়াকফ বোর্ডকে সাবসিডি দিয়ে দেয়। সেটা করলে ঠিক পশ্চিমবাংলার কোন উপকারটি হলো? এবং সেটাকে কিছুটা রেশনালাইজ করতে আবার পুরোহিত ভাতা দেওয়া হলো এবং তাদের টাকাটা বাড়ানো হলো। এই রকম খরচ দেখে যে কেউ বলতে পারে যে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের সবচেয়ে ধনী রাজ্য, কিন্তু ইতিহাস সেটা বলে না এবং বাজেটের পরিমাণ দেখে সেটা বলা যায় না যে পশ্চিমবঙ্গ ভারতের সবচেয়ে বেশি ধনী রাজ্য। বরং পশ্চিমবঙ্গে মানে আর্থিক সমস্যা রয়েছে, এখানে টাকা নেই। বেতন বৃদ্ধির ক্ষেত্রে দাবি জানালে সেই কথাটা শুনতে হয়। বহু জায়গায় সরকারের টাকা খরচ করা দরকার, সেগুলো করছে না। ফলে স্বাস্থ্যসাথীতে টাকাটা কোথা থেকে আসবে, সেই খরচটা কোথা থেকে আসবে, এইটা কিন্তু একটা প্রশ্ন। আরেকটা বিষয়, 1,90,000 কোটি টাকা লোন নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, আগের বামফ্রন্ট সরকার করে দিয়ে গিয়েছিল, কিন্তু এখন সেই লোনের পরিমাণ যতদিন আমি জানি 3.5 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে। ফলে ঋণং কৃত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত, ওই চারবাক দর্শন দিয়ে তো হ্যাঁ কিছুদিন চলে, কিন্তু খুব চিরদিন চলে কি যে ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচো সুখে বাঁচো। ফলে আলটিমেটলি জাস্ট লাস্ট লাইনটা বলি, যদি এমন হয় যে এই সরকার একেবারে এই রাজ্যটাকে ভয়ঙ্কর একটা ঋণের ফাঁদে জড়িয়ে ফেললো এইসব করতে গিয়ে, তখন পরের যে সরকার আসবে, আমি যদি ধরে নিই এই সরকারই ব্যাক করলো, যদিও সেই সম্ভাবনা যত দিন যাচ্ছে কমে যাচ্ছে, কিন্তু এরাই যদি আবার ব্যাক করে চলে আসে তাহলে এরাই বা রাজ্যটা চালাবে কী করে? এভাবেই চালাবে। ফলে আলটিমেটলি
মানি ম্যাটার্স, আপনি কোত্থেকে টাকা পাচ্ছেন, কিভাবে টাকা খরচ করছেন, সেটাই কিন্তু আলটিমেট গুরুত্বপূর্ণ বিষয়। আমি শুধু অ্যানাউন্স করে দিলাম এবং তার বাস্তব রূপায়ণ হলো না, এইটা কিন্তু একটা সমস্যার জায়গা থাকবে বলেই আমার মনে হয়। একেবারে এই সমস্যার জায়গা থাকতেই পারে। তবে এক্ষেত্রে বিমলদার কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি যে আবার রাজ্য সরকার এমনও কিন্তু ক্লেম করছে যে কেন্দ্রের থেকে তারা প্রচুর খাতে প্রচুর টাকা পায়, যা কেন্দ্র দিচ্ছে না। এমনকি জিএসটি খাতে যে বিপুল পরিমাণ অর্থ কেন্দ্র দেওয়ার কথা, সে কেন্দ্র সে পরিমাণ টাকা দিচ্ছে না, ফলে এখানে রাজ্য কিন্তু একটা ঘাটতির জায়গায় থেকেই যাচ্ছে। ফলে এই প্রশ্নগুলো, এই বিতর্কগুলো পাশাপাশি আসে, বিতর্ক চলবে। আমরা যাব প্রদীপ্তর কাছে, তবে তার আগে আইএমের সম্পাদক, পশ্চিমবঙ্গ সরকারের আইএমের যে সম্পাদক শান্তনু বসু, তিনি কি মাফ করবেন শান্তনু সেন, তিনি কি বললেন আমরা একটু দেখে নেব। গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্য সাথী, অর্থাৎ একজন পরিবার তারা বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যের সমস্ত রকম সুবিধা পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন অনেকেই, এবং তাদের বক্তব্য যে এটা একটা নিঃশব্দে বিপ্লব হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু সেন, সাংসদ। দাদা, আপনাকে যে বিষয়টা জিজ্ঞাসা করবো, মানুষের সব থেকে বেশি চিন্তার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে স্বাস্থ্য। সে গরিব মানুষ হোক কিংবা ধনী মানুষই হোক, স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে তারা দুশ্চিন্তা মুক্ত থাকে। এই স্বাস্থ্যের জায়গা থেকে রাজ্যের মানুষকে দুশ্চিন্তা মুক্ত করার একটা উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা, গতকাল ছিল সংবিধান দিবস এবং স্বাস্থ্য মানুষের সাংবিধানিক এবং মৌলিক অধিকার। দুর্ভাগ্যবশত যেটা স্বাধীনতার পর থেকে আজ অবধি কোনো ভারত সরকার স্বাস্থ্যকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখেনি। দেখলে স্বাধীনতার এত বছর পরেও 130 কোটি মানুষের দেশে হেলথের জন্য খালি 1.1% বাজেট বরাদ্দ হতো না। আর গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, সেই স্বাস্থ্যসাথী প্রকল্প তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, এটা কিন্তু নতুন না। কিন্তু গতকাল যে বিপ্লবটা তিনি ঘটালেন সারা পৃথিবীর বুকে, সেটা হচ্ছে এটার একটা এক্সটেন্ডেড এবং এক্সটেন্সিভ পার্ট তিনি ঘোষণা করলেন। এবং তিনি ইনডিরেক্টলি যেটা করলেন যে ভারতবর্ষের 130 কোটি মানুষের দায়িত্ব ভারত সরকার তার স্বাস্থ্যের দায়িত্ব না নিলেও একটা স্টেটের মুখ্যমন্ত্রী হিসাবে সেই স্টেটের সমস্ত নাগরিকের স্বাস্থ্যের দায়িত্ব সরকার নিজের কাঁধে তুলে নিল এবং তার সমস্ত খরচাটা সরকার নিজে বহন করবে, যেটা ভারতবর্ষ তো দূরের কথা, সারা পৃথিবীর আরও কোনো জায়গায় আছে বলে আমার জানা নেই। সর্বোপরি আমি আপনাদেরকে বলি, এই ফ্রি হেলথ ফর অল, সমস্ত মানুষের জন্য বিনা পয়সায় চিকিৎসা, যেটা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকে আলপিন টু এলিফ্যান্ট যা দরকার আপনি স্বাস্থ্য কাঠামোয় সমস্তটা আপনি সরকারি পরিষেবায় ফ্রিতে পাচ্ছেন। এটাও একটা যুগান্তকারী সিদ্ধান্ত যেটা ইতিমধ্যেই গৃহীত হয়েছে এবং যেটা আমি মনে করি ভারত সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয়, আদৌ হবে বলে আমার মনে হয় না, তাহলে এই মডেলটাকে তাদের সারা ভারতবর্ষে ফলো করা উচিত। এই যে কথা বলবো, আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্য সাথী আর কোনো তুলনায় থাকলো? আগেও তো ছিল না, আমি তো আবার আপনাকে বললাম, আগেও ছিল না। আয়ুষ্মান ভারত একটা গিমিক ছাড়া কিছু না। আমি পলিটিক্যাল পার্সন হিসেবে নয়, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হিসেবে এটা নিয়ে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে ডিবেট করেছিলাম। আজকে 2019-এ লোকসভার আগে একটা চটকদারি আয়ুষ্মান ভারত, যেখানে একটা রাজ্য দেবে 100 টাকার মধ্যে 40 টাকা, কেন্দ্র দেবে 60 টাকা, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ের ছবি লাগানো পোস্টকার্ড ভারতবর্ষের মানুষের ঘরে ঘরে চলে যাবে যে এটা নরেন্দ্র মোদীর প্রকল্প বলে। আয়ুষ্মান ভারতে ইনিশিয়ালি বলা হয়েছিল 10 কোটি ফ্যামিলিতে পার ফ্যামিলি 5 জন, মানে 50 কোটি মানুষ এটা পাবে। ভারতবর্ষের জনসংখ্যা যদি 130 কোটি হয়, তাহলে বাকি 80 কোটি মানুষ কি বনের জলে ভেসে যাবে? এছাড়া আয়ুষ্মান ভারতের প্রত্যেকটা এতে ফ্যালাসি রয়েছে। কি কি রোগ কভার করবে, কোন কোন হসপিটাল কভার করবে, বিল ক্লেম সেটেলমেন্ট পলিসি, ওয়াই ইন্স্যুরেন্স অ্যাসিউরেন্স মডেল নিয়ে একটা ডিবেট, এর সমস্ত কিছুতে ফ্যালাসি রয়েছে, যেটা 1, 2, 3, 4 করে আমরা কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরকে বারংবার জানিয়েছি। কিন্তু আপনারা জানেন যে এই বর্তমান ভারত সরকার, তারা তুগলকি সিদ্ধান্ত নিতে সবসময় সিদ্ধহস্ত। তারা সংবিধানকে তোয়াক্কা করে না, তারা ফেডারেল স্ট্রাকচারকে তোয়াক্কা করে না। স্বাস্থ্য ভারতবর্ষের মধ্যে জানে স্বাস্থ্য একটা কনকারেন্ট সাবজেক্ট, কিন্তু স্টেটের গুরুত্ব সেখানে নেই। তারা শুধু সংখ্যার ভিত্তিতে যা পারে নিজের মনের মতো একতরফা করে বিল পাস করে এবং সেটা বুলডোজ করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি আবার বলবো, ভারতবর্ষের মানুষের জন্য প্রকৃত অর্থে স্বাস্থ্যের খাতে যদি কিছু করার মানসিকতা থাকে, তাহলে নিজের ইগো ভুলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ট্রেনিং নিয়ে এই স্বাস্থ্যসাথী প্রকল্পটাকে রোল মডেল করে সারা ভারতবর্ষের মানুষের জন্য ইমপ্লিমেন্ট করা উচিত। আপনি তো এই কথা বলছেন, কিন্তু বিজেপি নেতারা
ডাক্তার শান্তনু সেন কি বললেন আমরা তো শুনলাম। আমি একটু প্রদীপ্তর কাছে যাব, যে বিমলদা একটা প্রসঙ্গ তুলেছিলেন যে প্রকল্প বলে দেওয়া আর সেই প্রকল্পের বাস্তবতার মাঝখানে যা আছে তা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। রাজ্যের কোষাগারে যদি অর্থর কমই থাকে এবং সে কথা বারবার করে রাজ্য যখন ডিক্লেয়ার করে, তখন এই প্রকল্প তার বাস্তব মুখ কিভাবে ফিরে পাবে, কি বলবে তুমি? খুব সত্যি বলেছেন, সত্যি প্রকল্প ঘোষণা আর তার বাস্তবায়ন এই দুয়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যেটা আমরা দেখলাম আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে, যে 1.4 crore লোক এখনো অবধি সেটা পেয়েছেন, এবং মুশকিল হচ্ছে যেটা আপনাকে আগেও আমি বলেছি। এবার আসছে বাজেটারি অ্যালোকেশন, যেটা শান্তনুবাবু বললেন, আমি তার থেকে একটা ছোট্ট অংশ নিচ্ছি। 2020 সালে বাজেটারি অ্যালোকেশন ঘোষণা হয়েছিল যেটা 3600 কত টাকা আর কি, 3600 কোটি টাকা মতন। এবার সেটা দেখা 3200 কোটি টাকা, এবং সেটা ছিল আগে 6400 কোটি টাকা। একদম এটা আমি দেখে বললাম, আমি না দেখে বলতে পারলাম না, দেখে বললাম 3200 কোটি টাকা। এবার আপনি বলুন 130 কোটি ভারতের ডিভাইড করে 3200 কোটি টাকা কিভাবে আসছে? তাহলে রাজ্যের ওপর যে বার্ডেনটা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কেনই বা স্ল্যাশ হলো, অর্থাৎ 6400 কোটি টাকা যখন ঘোষণা হলো, সেটার থেকে 3200 কোটি টাকা কেন স্ল্যাশ হলো, এবং এই টাকাটা কোথা থেকে আসবে সেটাও বলা হয়েছে। ন্যাশনাল ইনভেস্টমেন্ট প্ল্যান থেকে আসবে। এই ন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড প্ল্যানটা কিন্তু বাজেটারি অ্যালোকেশনের বাইরে, মাথায় রাখতে হবে। ফলে এটা ইকোনমিক্স যারা পড়েন বা যারা পড়ান তারা আরো ভালো বুঝতে পারবেন, আমার থেকে ভালো বলে ব্যাখ্যা করতে পারবেন। নেক্সট আসছে যে আপনার অর্থনৈতিক সমস্যা এবং অর্থনৈতিক সমস্যার জন্য প্রকল্প ঘোষণা করা। তাহলে আপনি কেন রাজ্যকে ঋণ নিতে বলছেন? যদি আপনার কাছে কেন্দ্র সরকার টাকাই থাকে জনগণকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য, কেনই বা জনগণকে ঋণ নিতে বলছেন? কেনই বা রাজ্য সরকারকে ঋণ নিতে বলছেন? যদি আপনার কাছে সেই সক্ষমতা থাকতো, তাহলে আপনি এমনি জনগণের কাছে পৌঁছাতে পারতেন, সেটার তো কোনো অসুবিধা ছিল না। কেন সেই জায়গাটা আপনি ব্রেক করলেন? সেটাও একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের যে প্রশ্নটা আসছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই পাওয়ারটা আছে যে তারা রাজ্যের বিশেষ বিশেষ ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে, সেই জায়গা থেকে ধরে 355 নম্বর ধারাতেও এখানে আর একটা বর্ণনা দেওয়া আছে। আমি এই সাংবিধানিক জায়গাটা যাচ্ছি না, আমি একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। যে রাজ্য 2016 সালে স্বাস্থ্যসাথীর ঘোষণা করলো এবং ইমপ্লিমেন্ট করা শুরু করলো। আপনারা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আনলেন 2018 সালে আয়ুষ্মান ভারত, এবং তার জায়গাটা অনেক ন্যারো হলো। আপনি সবার জন্য করতে পারলেন না, বা মুষ্টিমেয়র জন্যও করতে পারলেন না। তাহলে কেন আপনি রাজ্যকে এটা অ্যালাউ করছেন না? ঠিক আছে, আপনি স্বাস্থ্যসাথীটাই চালান, আমরা 40% টাকা আপনাদের দিয়ে দেবো। এটাও তো রাজ্য, তাহলে স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের নামটা থাকতো। তাহলে রাজ্য সরকারের যে দোষটা দেখা হচ্ছে, সেই দোষে কি একইভাবে কেন্দ্র সরকার দোষী নয়? কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারতকে ইমপ্লিমেন্ট করতে চাইছে, তাহলে রাজ্যের যে স্বাধিকারের প্রশ্ন আসতে পারতো, এটা তো সেখানেও আমরা প্রশ্ন করতে পারি যে রাজ্য 2016-তে চালু করেছে, এবং সেই 16-তে চালু করা প্রকল্পটা আয়ুষ্মান ভারতের জন্য যদি বন্ধ হয়ে যায়, তাহলে দুটোকে ক্লাব করার প্রকল্প কি এখন অবধি কেউ দিতে পেরেছে? স্টেট গভর্নমেন্টের দোষ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি এরকম কোনো প্রপোজাল দিয়েছে যে চলুন আমরা একসঙ্গে এইটা স্বাস্থ্যসাথীটাও থাকুক, আয়ুষ্মান ভারতটাও থাকুক, এবং আমরা স্বাস্থ্যসাথীতে 40% দিচ্ছি আর এটায় 60% দিচ্ছি, এইভাবে ভাগ করে দেওয়ার জায়গাটা থাকতে পারতো? সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা করেনি। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম থেকেই, আমরা যে স্বাস্থ্য নিয়ে এতক্ষণ চর্চা করলাম, যেখানে আমরা বলছি বড় বাড়ি দাঁড়ালেই স্বাস্থ্যের ইয়েটা হয় না, আমি আবারও বলছি, আমি 10-এ ফার্স্ট ক্লাস পেলাম, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পেলাম, গ্র্যাজুয়েশনে 50% পেলাম, আর মাস্টার ডিগ্রিতে গিয়ে 40% পেলাম, আমি অধ্যাপক হতে পারবো না। স্বাভাবিকভাবেই সবকিছুর একটা বেস তৈরি করতে হয়, সেই বেসটা করতে একটু সময় লাগে। তা সত্ত্বেও ইনভেস্টমেন্ট যদি দেখেন, তাহলে এখানে ইনভেস্টমেন্ট কত হয়েছে জাস্ট যে কেউ যে কোনো ভাবে এখন একটু আরটিআই করলেই জানতে পারবেন যে ইনভেস্টমেন্টটা বিভিন্ন খাতে, শুধুমাত্র বিল্ডিং এর খাতে না। এবং এই কারণেই কিন্তু লক্ষ্য বলে একটা প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পুরস্কার পেয়েছে রাজ্য সরকার, এবং সেটা স্বাস্থ্য খাতেই পেয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার অনুসরণ করতে বলছে রাজ্যের মেডিকেল দপ্তরকে। সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রাজ্য সরকার আজকে যেভাবে মেডিকেলকে বা স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছে, দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার বিরুদ্ধে কোনোদিন মত দেবে না, কিন্তু সেই দুর্ঘটনা অন্যান্য রাজ্যের তুলনাটাও করতে হবে। আজকে যখন আমরা বলি উত্তরপ্রদেশের কোনো সমস্যা নিয়ে, তখন যারা বিজেপির বন্ধুরা আছেন বা বিজেপির সমর্থকগণ আছেন বা বাবা দাসে যারা চিন্তা করেন তারা আছেন, তারা বলেন মাত্র 1.5 বছর হয়েছে সরকার এসছে।
তাতে কি সমস্যার সমাধান করা যাবে? তাহলে 1.5 বছরটা যদি একটা গুরুত্বপূর্ণ ইস্যু না হলেও সাধারণ ইস্যুকে সমাধান করতে না পারে কোনো সরকার, যেখানে তারা একদম পরিষ্কারভাবে কোনোভাবে সমঝোতা করবে না বলে জানিয়ে দিয়েছিল, তা সত্ত্বেও সেখানে দুর্ঘটনা যদি ঘটতে থাকে, নো টলারেন্স পলিসি সত্ত্বেও, তাহলে এক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা থাকছে, সেটা অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে অবজেক্টিভিটিটা, যেভাবে কাজ করা হচ্ছে, সেটা কিন্তু দেখার দরকার হয়েছে। 6 বছর একটা কেন্দ্রীয় সরকার চলছে, যারা ডিমনিটাইজেশন করেছিল 2013 সালে এবং বলেছিল সন্ত্রাসবাদ চলে যাবে এবং কালো টাকা চলে যাবে, সেখানে সন্ত্রাসবাদের রেশিওটা দেখুন আপনারা, যে কোনো জায়গা থেকে একেবারে প্রদীপ্ত, সেটা একটা অন্য প্রেক্ষিতে চলে যাবে। আমরা আবার একটু আমাদের আমি বলছি সময়টা স্বাস্থ্যের জন্য যে সময়টা দরকার, সেখানে তথ্য দিয়ে বলি, নার্সেস যে রিক্রুটমেন্ট ছিল 2011 সালে, সেটা 10% বেশি বেড়েছে। আমি বারবার বলছি, ডক্টর যে রিক্রুটমেন্ট ছিল সেটা কিন্তু 14% ওপর বেড়েছে, এটা তথ্য রয়েছে। এবং একই সঙ্গে এই সরকার কিন্তু পরিষ্কার ঘোষণা করেছিল, যেটা নিয়ে অনেক বিজেপির বন্ধুরাও বিরোধিতা করেছিলেন, যে যারা সরকারের টাকায় পড়াশোনা করে পাশ করে যাচ্ছে, তাদের বিভিন্ন গ্রামের যে প্রতিষ্ঠানগুলো আছে, স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো, সেখানে গিয়ে সেবা দিতে হবে। 3 বছরের একটা ক্যাপিং করা হয়েছিল, সেটার বিরোধিতা বিজেপি বন্ধুরা করেছিলেন। কিন্তু সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গাটা তৈরি করেছিলেন, যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার প্রসঙ্গটা তো শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নেই, যারা পাশ করছেন তাদেরও আছে, এবং একই সঙ্গে যারা বিভিন্নভাবে রিক্রুটেড বিভিন্ন জায়গায় স্বাস্থ্য ক্ষেত্রে, তাদেরও আছে। এবং মাথায় রাখতে হবে যে 2018 সালের শেষেই কিন্তু আমাদের স্বাস্থ্যসাথী খাতে বাজেট ছিল 900 কোটি টাকা, যেটা 2000 কোটি। একটা রাজ্যে যদি 2000 কোটি হতে পারে, আমি ধরে নিলাম 2000 কোটি হবে, কিন্তু 900 কোটির বেশি তো ছিল। তাহলে সেই রাজ্যের তুলনায় যদি ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটা রাজ্যের সঙ্গে গুণ করলে কত কোটি টাকা হতে পারে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট অ্যালোকেশনে থাকার কথা ছিল, সেটা কিন্তু নেই। তার বদলে হয়েছে 3200 কোটি টাকা। একেবারে আমি একটু বিমলদার কাছে যাব। প্রদীপ, আমি একটু বিমলদার কাছে যাব। বিমলদার যে কথাগুলো বলেছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা, তবে একটা কথা আমার মনে হয় সাধারণ মানুষ হিসেবে, ঠিক আজ থেকে 15 বছর আগে যখন আমরা সরকারি হাসপাতালে যেতাম, সেই যে হাসপাতালের চিত্র আর আজকের হাসপাতালের চিত্র শুধু সৌন্দর্যায়নের কথা নয়, একটা স্বাস্থ্যবিধি মেনে একটা হাসপাতালকে যতটুকুনি স্বাস্থ্যবিধি মেনে তার যে জায়গা থাকা উচিত, তার যে পরিসর থাকা উচিত, সেই জায়গাগুলো আমরা কি দুটোকে একই রকম দেখতে পাই বিমলদা? না, প্রথম কথা, বাম আমলের সঙ্গে আমি কোনো আমলের তুলনা করি না, এই কারণে যে পৃথিবীতে কে কত খারাপ হতে পারে সেটা বামদের দিকে বোঝা যায় আর কি। ফলে বাম আমলে স্বাস্থ্য পরিষেবা এ রাজ্যে যে ওরা তুলে দিয়েছিল, তার বড় কারণ হচ্ছে ওদের যে প্রিজম দিয়ে দেখতো, সেখানে মূল হচ্ছে আমার দলের কোনো লাভ হচ্ছে কিনা, এবং সিস্টেমটা যত খারাপ হবে, কারণ কাঁটা গাছ, মানে মরুভূমি থাকলে কাঁটা গাছ জন্মায়, বামেরা চায় চারদিক মরুভূমি হয়ে যাক, সেখানে যদি কাঁটা গাছ জন্মায় তাহলে তাদের রাজনৈতিক ব্যবস্থাটা ভালো চলবে। গতকাল একটা বন্ধের ক্ষেত্রে আমি বলি, আমার এক বন্ধু ফোন করে বললো, এবং কথাটা বেশ মনে করার মতো, যে বামেদের এই গতকাল বন্ধে একটা জিনিস প্রমাণ করাচ্ছিল, যে ওদের হয়ে যারা ফাইট করতো, ওদের ভাষায় লড়াই করা ভোটের দিন, তারা কতটা টিকে আছে। তো কালকে দেখা গেল, হ্যাঁ, এখনও কিছু লোকজন টিকে আছে বামেদের, কারণ বিভিন্ন জায়গায় লোককে মারধর করা, বাস থেকে নামিয়ে দেওয়া, বাস ভাঙচুর করা, জোর করে বন্ধ করানো, কংগ্রেসিরা খুব একটা করেনি, কিন্তু মোটামুটি সিপিএমের লোকজন বেশ হই হই করে মাঠে নেমে পড়েছিল কাল করতে। এবং গতকাল আমি বেশ, আমার কোথাও মনে হলো এটা দেখে, যে রাজ্যের শাসক দলের একটা ট্যাসিড কোথাও সাপোর্ট ছিল, কারণ এর আগে তারা যেভাবে নিজেদের ক্যাডার নামাতো, এবারে ওটা নামায়নি, কারণ ওরা হয়তো ভাবছিল যে সিপিএম তার শক্তিটাকে কনসেন্ট্রেট করুক, যাতে তাদের ভোটটা আবার তাদের দিকে ব্যাক করতে পারে, এবং 2021-এ তৃণমূলের জেতাটা সহজ হয়। সেটা হবে কিনা সে তো অনেক ডাইনামিক্সের উপর নির্ভর করছে। আমি যেটা বলতে চাইছি, যে কসমেটিক চেঞ্জ ডেফিনেটলি হয়েছে। হসপিটালে আপনি গেলে আগের মতো ওই ক্লাস 4 স্টাফেরাই হসপিটাল চালায়, ডাক্তারদের কোনো কথা থাকে না, সেটা অনেকটা বদল হয়েছে। এগুলো একেবারেই অস্বীকার করা যাবে না, যেটা সত্যি সেটা সত্যি। কিন্তু এটা ঠিকই যে আমাদের ওই সবাইকে একটু একটু করে দেবো, সেটা যেরকম ঠিক, সেই রকম আপনার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এবং সরকারের যে এক্সচেকার, সেটাকেও বাঁচাতে হবে। একটু আগে যেটা শুনছিলাম যে স্বাস্থ্যসাথী প্রকল্পে কেন্দ্র দিল না, আচ্ছা আমি যদি ধরি স্বাস্থ্যসাথী প্রকল্পে কেন্দ্র দিতে পারতো 40%, কেন্দ্র দেয়নি। কেন্দ্র বলছে যে আমি আয়ুষ্মান ভারত চালু করেছি, তুমিও এর মধ্যে এসো, তুমি 40 দাও, আমি 60 দিই।
এইটা যদি রাজ্য করতে পারত তাহলেই কিন্তু বিপ্লব হয়ে যেত। এটা যেটা করা হলো আমি বুঝলুম, কেন্দ্রের স্বাস্থ্যসাথী 5 লক্ষ, আমারও 5 লক্ষ, অর্থাৎ কোথাও একটা লড়াই চলছে। লড়াই দুটোর মধ্যে সেই কিন্তু সেক্ষেত্রে বিমলদা, মুখ্যমন্ত্রী যে ঘোষণা করে যে সবার জন্য একটা প্রকল্প, সেই সবার জন্য তো প্রকল্প আপনারা আয়ুষ্মান বেসিক ভারত হতো না। জায়গাটায় কেন যাচ্ছেন না? আমি কিন্তু সবার জন্য প্রকল্পের বিরোধিতা করছি না। রাজ্য সরকার যা করছে, রাজ্য সরকার যদি সবাইকে তার প্রকল্প সবার কাছে পৌঁছে দিতে পারে, আমি বাঙালি হিসেবে সবচেয়ে খুশি হব। আমরা তো এক্সাম্পল সেট করতে পারবো। কিন্তু এটা তো ঠিক যে কেন্দ্র যেখানে এই ধরনের প্রকল্পে 40% দেবে বলে, 60% দেবে বলেছিল, তাহলে রাজ্য যদি আয়ুষ্মান ভারতটাই মানতো এবং সেটাই মানুষের কাছে পৌঁছে দিতে পারতো, তার 60% টাকা কেন্দ্র দিতে বাধ্য হতো। সেইটা না নিয়ে আমি একদিকে বলছি আমার কোষাগারে টাকা নেই, আমি ধার করেই চলেছি, অন্যদিকে আমি বিভিন্ন অ্যাম্বিশাস প্রকল্পগুলো ঘোষণা করে চলেছি, অথচ আমার ইকোনমির বেসিসটা ভালো নয়। আজকে কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু 5 বছর পরে বোঝা যাবে। যেটা বামেরা ক্ষতি করে দিয়ে গেছিল অর্থনীতির, সেই ক্ষতিটা কিন্তু এখন আমাদের বহন করতে হয়েছে। এখন যে ক্ষতিটা করছে সেটা আগামী দিনে কাদের বহন করতে হবে আমি কিন্তু জানি না। ফলে আপনার বেস ঠিক না করে আপনি একদম ঝাঁপাচ্ছেন, তাতে হবে কি পা হড়কে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যানাউন্স করলাম সব ঠিক আছে, কিন্তু তার যে বাস্তবতা সেটা ভাবার দরকার ছিল। তাও আমি বলবো, যদি সত্যি রাজ্য সরকার এটা করতে পারে, মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারে, ভালো তো। বাঙালি হিসেবে বাঙালিরা যদি এক্ষেত্রে লাভবান হয়, আমরা সকলেই খুশি হব। একেবারে আমরা প্রত্যেকেই খুশি হব যদি সত্যি আমাদের রাজ্য সরকার এই যে প্রকল্পের কথা ঘোষণা করেছে প্রত্যেকটি মানুষ পান। আর সেই আশায় বুক বেঁধে আমরা আজকের বিতর্ক থেকে বিরত হব। তবে দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।